আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজ 17 মে শনিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো 21 জুন থেকে শুরু পঞ্চায়েত গঠন, অনুমোদন মন্ত্রিসভার। 21 জুন থেকে 10 জুলাইয়ের মধ্যে গ্রাম পঞ্চায়েত গঠন, 11 জুলাই থেকে 20 জুলাইয়ের মধ্যে আঞ্চলিক পঞ্চায়েত গঠন, 21 জুলাই থেকে 30 জুলাইয়ের মধ্যে জেলা পরিষদ গঠন, জিপি সভাপতি, উপসভাপতি, আঞ্চলিক পঞ্চায়েতের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, জেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান নির্বাচন হবে। এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। 3 দিন ভারী বৃষ্টিপাত, রাজ্যে অরেঞ্জ অ্যালার্ট জারি। রেশনে 69 টাকায় ডাল, 38 টাকায় চিনি এবং 10 টাকায় মিলবে লবণ, মন্ত্রিসভার সিদ্ধান্ত। লক্ষ্য সেনার শক্তি বৃদ্ধি, প্রতিরক্ষায় বরাদ্দ হচ্ছে আরো 50,000 কোটি। গ্রুপ সদস্যকে পুলিশি হেনস্থার অভিযোগে সোনাই থানা ঘেরাও করে প্রতিবাদ শতাধিক জনতার। স্বাধীন বাজার জীবিতে সভাপতি কেন্দ্রিক লড়াইয়ে ষড়যন্ত্রের শিকার 3 নম্বর গ্রুপ সদস্য। এবং সর্বশেষ খবরটি হলো বিজেপির এজেন্ট বিধায়ক খলিল ভোটে লড়ার সম্ভাবনা দেখছেন কাটিগুড়ার কংগ্রেসীরা। পঞ্চায়েত ভোটে স্বদলীয় প্রার্থীর বিরোধিতার নেপথ্যে 26-এর অঙ্ক। এবারে শুনুন বিস্তারিত খবর। পঞ্চায়েত নির্বাচন সম্পন্ন হয়েছে, এবার পঞ্চায়েত গঠনের পালা। আগামী 21 জুন থেকে শুরু হবে পঞ্চায়েত গঠন। 2 মাসে সম্পন্ন হবে ত্রিস্তরীয় পঞ্চায়েতের গঠন। গ্রাম পঞ্চায়েতের সভাপতি, উপসভাপতি থেকে শুরু করে আঞ্চলিক পঞ্চায়েতের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, জেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান নির্বাচন করা হবে। এর জন্য জেলা আয়ুক্তদের কর্তৃত্ব দিয়েছে সরকার। শুক্রবার দুপুরে অনুষ্ঠিত রাজ্য মন্ত্রিসভার বৈঠকে পঞ্চায়েত গঠনে অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকের পর পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী রঞ্জিত দাস এই খবর জানিয়েছেন। পঞ্চায়েত ভোটের ফলাফলের ভিত্তিতে গঠন করা হবে রাজ্যের 2192টি গ্রাম পঞ্চায়েত, 181টি আঞ্চলিক পঞ্চায়েত এবং 27টি জেলা পরিষদ। প্রথমে গঠন করা হবে গ্রাম পঞ্চায়েত, তারপর আঞ্চলিক পঞ্চায়েত, সবশেষে জেলা পরিষদ। জেলা আয়ুক্তের নির্ধারিত প্রশাসনের অফিসাররাও তদারকি করবেন গোটা প্রক্রিয়া। পঞ্চায়েত মন্ত্রী রঞ্জিত জানান, আগামী 21 জুন থেকে শুরু হবে গ্রাম পঞ্চায়েত গঠনের প্রক্রিয়া। 10 জুলাইয়ের মধ্যে গঠন করা হবে সব গ্রাম পঞ্চায়েত। এর জন্য পৃথক নোটিফিকেশন জারি করবেন জেলা আয়ুক্তরা। প্রত্যেক গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা ডাকবেন জেলা আয়ুক্তের নির্ধারিত কোনো অফিসার। প্রথম সভায় নির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন তিনি। তারপর সরাসরি ভোটের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সভাপতি, উপসভাপতি নির্বাচন করা হবে। একইভাবে 11 জুলাই থেকে 20 জুলাইয়ের মধ্যে গঠন করা হবে আঞ্চলিক পঞ্চায়েত। জেলা আয়ুক্তের দায়িত্ব দেওয়া অফিসার প্রথম সভা ডাকবেন আঞ্চলিক পঞ্চায়েতের। সেখানে নবনির্বাচিত সদস্যদের শপথ নেওয়ানোর পাশাপাশি সরাসরি ভোটের মাধ্যমে আঞ্চলিক পঞ্চায়েতের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান নির্বাচন করা হবে। এরপর শুরু হবে জেলা পরিষদ গঠনের প্রক্রিয়া। মন্ত্রী জানান, 21 জুলাই থেকে 30 জুলাইয়ের মধ্যে গঠন করা হবে জেলা পরিষদ। জেলা আয়ুক্তদের নির্ধারিত অফিসাররা জেলা পরিষদের সদস্যদের শপথ নেওয়ার পাশাপাশি চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানও নির্বাচিত করবেন। পঞ্চায়েত মন্ত্রী বলেন, প্রথমবারের মতো এবার নতুন পদ্ধতিতে গ্রাম পঞ্চায়েতের সভাপতি নির্বাচন করা হবে। পঞ্চায়েত সভাপতিদের আগে সরাসরি ভোটে নির্বাচন করা হতো, কিন্তু নানা কারণে অনাস্থা এনে তাদের অপসারণ করা হতো। তাই পঞ্চায়েত সদস্যদের মধ্য থেকে একজনকে সভাপতি নির্বাচন করা হবে। এখন 10 ওয়ার্ড সদস্যদের মধ্যে 6 জনের সমর্থন যার দিকে থাকবে তিনি সভাপতি নির্বাচিত হবেন। নির্বাচিত সভাপতির বিরুদ্ধে 2.5 বছরের আগে অনাস্থা আনা যাবে না। 2.5 বছর পর আনা যাবে অনাস্থা, তাও পুরো কার্যকালে মাত্র একবার। ফলে সুস্থির পঞ্চায়েত গঠিত হবে। এবার নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন সকলে। ফলে উপযুক্ত কোনো ব্যক্তিকে সভাপতি পদে বসানো উচিত। অপরদিকে 3 দিন ভারী বৃষ্টিপাত, রাজ্যে অরেঞ্জ অ্যালার্ট জারি। আগামী 19 মে পর্যন্ত উত্তর পূর্বের বিভিন্ন রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার কথা ঘোষণা করেছে মৌসুম ভবন। বলা হয়েছে যে এর ফলে বৃষ্টিতে ভাসবে রাজ্যের একাধিক জেলা। এ নিয়ে গুয়াহাটি আঞ্চলিক আবহাওয়া দপ্তর ইতিমধ্যে জারি করেছে অরেঞ্জ অ্যালার্ট। আবহাওয়া অফিসের কর্তারা জানিয়েছেন, সমগ্র দেশের উপরে 6টি ঘূর্ণাবর্ত রয়েছে, যার ফলে একটানা ভারী বৃষ্টিতে তাণ্ডব চলবে দেশের বিভিন্ন রাজ্যে, যার মধ্যে একটি ঘূর্ণাবর্ত রয়েছে আসামের উপরে। এর জেরেই আগামী 2-3 দিনের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। গুয়াহাটি মৌসুম ভবনের সূত্রে জানা গেছে, রাজ্যের 11টি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বরপেটা, দরং, ধেমাজি, গোয়ালপাড়া, কামরূপ গ্রামীণ, কামরূপ মেট্রো, লখিমপুর, মরিগাঁও, নগাঁও, নলবাড়ী, চিরাং, পশ্চিম কার্বি আংলং প্রভৃতি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হবে।
দুর্যোগ প্রশমন বিভাগকে প্রস্তুত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও গুয়াহাটির 10পড়া এলাকা থেকে সেখানকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে সংশ্লিষ্টদের। অপরদিকে রেশনে 69 টাকায় ডাল, 38 টাকায় চিনি এবং 10 টাকায় মিলবে লবণ। রেশনে বিনামূল্যের চালের সঙ্গে রেহাই মূল্যে ডাল, চিনি, লবণ দেওয়ার সিদ্ধান্ত আগেই অনুমোদিত হয়েছে মন্ত্রিসভার বৈঠকে। অক্টোবর থেকে সেই প্রকল্পের সূচনা হবে। রেশন দোকানের মাধ্যমে প্রতি কেজি মসুর ডাল 69 টাকা করে, চিনি 38 টাকা করে এবং লবণ প্রতি কেজির 10 টাকা করে এবার পাবেন আমজনতা। নির্দিষ্ট জেলাগুলিতে আগামী অক্টোবর থেকে শুরু হবে এই প্রকল্প, বাকি জেলায় শুরু হবে নভেম্বর থেকে। শুক্রবার মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে। গণবন্টন ব্যবস্থায় বিনামূল্যের চালের সঙ্গে রাজ্যের 72 লক্ষ পরিবারের রেহাই মূল্যে ডাল, চিনি, লবণ পৌঁছে দেওয়ার কথা এবছর রাজ্য বাজেটে ঘোষণা করেছে হিমন্তের সরকার। সেই অনুযায়ী কাজ শুরু হয়েছে। ডাল প্রতি কেজিতে 30 টাকা, চিনিতে 20 টাকা এবং লবণে 10 টাকা করে ভর্তুকি দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে। সেই অনুযায়ী বাজার দরের সঙ্গে ভর্তুকি মিলিয়ে চিনি, লবণ, ডালের দাম নির্ধারণ করেছে সরকার। সেই দামেই রেশন দোকান থেকে প্যাকেটজাত সামগ্রী পাবেন সুবিধাভোগীরা। উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারের সংস্থা নাফেডের কাছ থেকে ওইসব সামগ্রী কিনবে সরকার। জেলা পর্যায়ে তারাই নিয়ে যাবে সামগ্রী। সেখান থেকে স্টেট ওয়ারহাউস কর্পোরেশনের মাধ্যমে সমবায় সমিতির কাছে যাবে সামগ্রী। সেখান থেকে পৌঁছবে রেশন দোকানে। তবে সামগ্রী বিক্রি করে রেশন দোকানিকে প্রতি মাসের টাকা মাসেই সরকারকে দিতে হবে, যাতে পরবর্তী মাসের জন্য সামগ্রী ক্রয় করা সম্ভব হয়। যে রেশন দোকানি মাসের টাকা মাসে দেবে না, তাকে বদলে পাশের অন্য কোনো দোকানকে সেই দায়িত্বভার দেওয়ার হুঁশিয়ারি আগেই দিয়েছেন মুখ্যমন্ত্রী। অপরদিকে লক্ষ্য সেনার শক্তি বৃদ্ধি, প্রতিরক্ষায় বরাদ্দ হচ্ছে আরো 50,000 কোটি। অপারেশন সিন্দুরের সাফল্যের পর প্রতিরক্ষা ক্ষেত্রে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। ভারতীয় সেনাকে আরো শক্তিশালী করার লক্ষ্যে নরেন্দ্র মোদীর সরকার প্রতিরক্ষা ক্ষেত্রে বাড়তি 50,000 কোটি টাকা বরাদ্দ করবে বলে একাধিক সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর। ইতিমধ্যে কেন্দ্রীয় মন্ত্রিসভায় এই প্রস্তাব পাশ হয়েছে। সংসদের আসন্ন অধিবেশনে এই সংক্রান্ত বিল আনা হবে। 2025-26 কেন্দ্রীয় বাজেটে প্রতিরক্ষা ক্ষেত্রে 9.2% বরাদ্দ বাড়ানো হয়েছিল। আগের বার প্রতিরক্ষা ক্ষেত্রে বরাদ্দ ছিল 6,22,000 কোটি টাকা। এবার তা বেড়ে হয়েছে 6,81,000 কোটি টাকা। এটি মূল বাজেটের 13%। তবে পহেলগাম কাণ্ড ও তার পরবর্তী ঘটনা প্রবাহের জেরে সেই বাজেট আরও বাড়তে চলেছে। ভারত পাকিস্তানের মধ্যে যে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে, তার মধ্যে কেন্দ্রের এই সিদ্ধান্তের যথেষ্ট তাৎপর্য রয়েছে। পহেলগাম ইস্যুতে পাকিস্তানের মাটিতে থাকা একের পর এক জঙ্গি ঘাঁটি সম্পূর্ণ গুড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। এরপরই ভারতের বিভিন্ন সীমান্তবর্তী রাজ্যে হামলা চালানোর চেষ্টা করে পাকিস্তান, কিন্তু আকাশযুদ্ধে ভারতের সঙ্গে তারা পেরে ওঠেনি। পাকিস্তানের একের পর এক ড্রোন ও মিসাইল হামলা রুখে দিয়েছে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম। এক্ষেত্রে বিশেষ করে বলতে হয় রাশিয়ার কাছ থেকে পাওয়া S-400 বা সুদর্শন চক্রের কথা। তাই আগামী দিনে দেশের সুরক্ষায় ভারত যে আরো অত্যাধুনিক প্রযুক্তিকে স্বাগত জানাবে সেটা স্পষ্ট। আর সেই লক্ষ্যেই প্রতিরক্ষা ক্ষেত্রে বাজেট এতটা বাড়ানো হচ্ছে। অপরদিকে গ্রুপ সদস্যকে পুলিশি হেনস্থার অভিযোগে সুনাই থানা ঘেরাও করে প্রতিবাদ শতাধিক জনতার। জিপি সভাপতি চয়ন করতে গিয়ে স্বাধীনবাজার জিপিতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সভাপতির দৌড়ে থাকা গ্রুপ সদস্যকে পুলিশের প্রভাব খাটিয়ে সরানোর গুরুতর অভিযোগ উঠছে। এই অভিযোগে শুক্রবার উত্তেজনা দেখা দেয় সুনাই থানায়। জিপির শতাধিক জনতা থানা ঘেরাও করে পুলিশি হেনস্থার বিরুদ্ধে গর্জে ওঠেন। প্রতিবাদে অংশ নেওয়া একাংশ লোকদের কাছ থেকে জানা গেছে, সুনাই উন্নয়ন খণ্ডের অধীনস্থ স্বাধীনবাজার জিপির 3 নম্বর গ্রুপে গ্রুপ সদস্য হিসেবে রেকর্ড ভোটে জয়ী হন রুবা বেগম লস্কর। নির্বাচন পরবর্তীতে জিপি সভানেত্রী হিসেবেও তাকে সমর্থন করছেন বাকি গ্রুপ সদস্যরা। এতে সভাপতির দাবিদার থাকা জিপির 8 নম্বর গ্রুপ সদস্য উমিয়া বড়ভুইয়ার প্রতিনিধি পুলিশ লাগিয়ে তাকে হেনস্থা করার চেষ্টা করছেন। স্থানীয় বাসিন্দা তথা প্রাক্তন জেলা পরিষদ সদস্য লিলিমা বেগম লস্কর, মিনহাজুল হক লস্কর সহ অন্যান্যরা জানান, মুস্তাফা আহমেদ বড়ভুইয়া নামের ব্যক্তি সুনাই থানায় সবসময় থাকেন। এর ফলে পুলিশের সঙ্গে তার সুসম্পর্ক রয়েছে। থানায় দালালি তার পেশা বলে অভিযোগ করেন তিনি। আর এটাকে হাতিয়ার করে বাকি সদস্যদের সমর্থন আদায় করা। গ্রুপ সদস্য রুবা বেগম লস্কর ও তার প্রতিনিধি মকবুল হোসেন লস্করকে দমকি হুমকি দিয়ে সভাপতির দৌড় থেকে সরিয়ে দিয়ে তার ভ্রাতৃবধূ গ্রুপ সদস্য উমিয়া বড়ভুইয়াকে সভাপতির আসনে বসাতে চাইছেন। তার ষড়যন্ত্রেই সুনাই পুলিশ বৃহস্পতিবার রাতে গ্রুপ সদস্য রুবা বেগমের বাড়ি যান। মামলা মোকদ্দমা না থাকা সত্ত্বেও পুলিশ দালালের ইশারায় কাজ করছে বলে গুরুতর অভিযোগ তুলেন তারা।
এদিন থানার ওসি বিশ্বজিৎ নাথের অনুপস্থিতিতে থানার সিআই রবিন তুমুং ও প্রতিবাদী জনতার সঙ্গে এ বিষয়ে আলোচনা করেন। পুলিশের সিআইও স্বীকার করেন, গ্রুপ সদস্য রুবা বেগম ও তার প্রতিনিধি মকবুল হোসেনের বিরুদ্ধে কোনো মামলা পড়েনি। ছুটি থেকে ওসি আসার পর এ বিষয়ে আলোচনা করে বিহিত ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দেন। পুলিশের এই আশ্বাসের পর প্রতিবাদী জনতা প্রতিবাদ প্রত্যাহার করেন। এই ঘটনার পর একাংশ প্রতিবাদী জনতা থানা দালাল মুক্ত করতে দাবি উত্থাপন করেন। এ নিয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। অপরদিকে বিজেপির এজেন্ট বিধায়ক খলিল বুটে লোড়ার সম্ভাবনা দেখছেন কাটিগড়ার কংগ্রেসীরা। বরাক উপত্যকায় বিজেপির এজেন্ট হিসেবে কাজ করছেন বিধায়ক খলিল উদ্দিন মজুমদার। 2026 সালের রাজ্য বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনাও রয়েছে। বৃহস্পতিবার শিলচর রাজীব ভবনে বিধায়ক বনাম কাটিগড়া কংগ্রেসের একাংশ নেতার কাজিয়ার পর শুক্রবার সাংবাদিক বৈঠক করে এমন বিস্ফোরক মন্তব্য করলেন ব্লক কংগ্রেসের একাংশ নেতা। শিলচরে সংঘটিত ঘটনাক্রমের জন্য বিধায়ক খলিল উদ্দিনকে দায়ীও করেন তারা। পঞ্চায়েত নির্বাচনের টিকিট বন্টনকে কেন্দ্র করে কাটিগড়ার কংগ্রেসী বিধায়ক খলিল উদ্দিন মজুমদার বনাম স্থানীয় ব্লক কংগ্রেসের মধ্যে দেখা দেওয়া ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে বৃহস্পতিবার শিলচর রাজীব ভবনে জেলা কংগ্রেস আহত সংবর্ধনা সভায় দুই পক্ষের মধ্যে ঘটে যায় দুমদুমার কাণ্ড। অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় বিধায়ক খলিলের দিকে তেড়ে যান একাংশ কংগ্রেসী, তার বক্তব্যে বাধা দেন। এ নিয়ে রীতিমতো দুমদুমার কাণ্ড ঘটে যায়। বৃহস্পতিবারের এই ঘটনার 24 ঘন্টা কেটে গেলেও যুযুদান দুই পক্ষ, চলছে আক্রমণ পাল্টা আক্রমণ। শুক্রবার তারিণীপুরে সাংবাদিক বৈঠক করে ফের একবার বিধায়ক খলিল উদ্দিন মজুমদারকে আক্রমণ করেন একাংশ কংগ্রেসী। বিধায়ক খলিলকে বিজেপির এজেন্ট বলেও আখ্যায়িত করা হয়। ফুলবাড়ী তারিণীপুর জীবীর নবনির্বাচিত আঞ্চলিক পঞ্চায়েত সদস্যের প্রতিনিধি ইকবাল হোসেন বাবুইয়ার অভিযোগ, বরাক উপত্যকায় বিজেপির এজেন্ট হিসেবে কাজ করছেন বিধায়ক খলিল উদ্দিন মজুমদার। তার কথায় পঞ্চায়েত নির্বাচনে বিধায়ক যেভাবে কংগ্রেস প্রার্থীদের হারানোর জন্য সচেষ্ট ছিলেন, তাতে মনে হচ্ছে বিজেপির কাছে আত্মসমর্পণ করে আছেন তিনি। বিধায়কের এমন অবস্থা দেখে 2026 সালের বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে তিনি প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনাও দেখছেন ইকবাল। পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস টিকিটে যারা জয়ী হয়েছেন তার পেছনে বিধায়কের কোনো ভূমিকা নেই বলেও স্পষ্ট অভিযোগ করে তিনি বলেন, নির্বাচনের সময় কোথাও কোনো প্রচারে আসেননি বিধায়ক, একটা ফোন করেও নেননি খোঁজ খবর। বিজেপির সঙ্গে বিধায়কের গোপন সম্পর্কের জন্যই পাঁচগ্রামে সামান্য ভোটে কংগ্রেস প্রার্থীকে হারতে হয়েছে বলেও অভিযোগ উত্থাপন করা হয়। আসন্ন বিধানসভা নির্বাচনের টিকিটের অঙ্কে পঞ্চায়েত ভোটে স্বদলীয় প্রার্থীদের বিরোধিতা করেছেন বলেও অভিযোগ করা হয়েছে। রাজীব ভবনে সংঘটিত দুমদুমার কাণ্ডের জন্য জেলা নেতৃত্বের কাছে দুঃখ প্রকাশ করে তিনি বলেন, এই ঘটনার জন্য সম্পূর্ণভাবে দায়ী বিধায়ক খলিল উদ্দিন। বলেন, বিধায়ক নিজের উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে টিকিট কেন্দ্রিক চাপা ক্ষোভকে ইচ্ছাকৃতভাবে উস্কে দিয়েছিলেন। বিধায়কের বক্তব্যকে কেন্দ্র করেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল। ব্লক কংগ্রেস সাধারণ সম্পাদক শরফুল আলম চৌধুরীর কথায়, কাটিগড়ার প্রতিজন কংগ্রেস কর্মী রক্তে মাংসে কংগ্রেসী। বিধায়কের মতো 4 বছরের কংগ্রেসের কাছ থেকে দলের অনুশাসনের শিক্ষা নেওয়ার প্রয়োজন নেই। পঞ্চায়েত ভোটে কিভাবে নিজের ঘনিষ্ঠ লোকদের মাঠে নামিয়ে কংগ্রেস প্রার্থীদের হারানোর চেষ্টা করেছেন তার তথ্য প্রমাণ রয়েছে। উপযুক্ত সময়ে কংগ্রেস নেতৃত্বের কাছে তা তুলে ধরা হবে বলে জানান তিনি। এদিন স্থানীয় নেতা কর্মীরা বিধায়কের বিরুদ্ধে একের পর এক অভিযোগ উত্থাপন করেন। জেলা পরিষদের টিকিটের জন্য হোটেল বড়াইল ভিউয়ে কিভাবে 10 লক্ষ টাকার কথাবার্তা হয়েছিল তার নীরব সাক্ষী বলে উল্লেখ করে আজিমুল ইসলাম নামের এক কংগ্রেস কর্মী বলেন, আমি এসব কথাবার্তার নীরব সাক্ষী, প্রয়োজনে সবকিছু উল্লেখ করব। শুধু ইকবাল, আজিমুল কিংবা শরফুল নন, রীতিমতো একজাক সক্রিয় কংগ্রেস কর্মী বিধায়কের বিরুদ্ধে সরব হন। বক্তব্য রাখেন আশতাবুল আলম, জাহাঙ্গীর আলম, মুজিবুর রহমান, জসিমউদ্দিন প্রমুখ। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।